আসসালামু আলাইকুম। আমি রানীশঙ্কর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একজন নিয়মিত শিক্ষার্থী ছিলাম। আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি। এটা পেয়ে আমি অনেক আনন্দিত হয়েছি। তারপরে এখন আবার শিবির থেকে আমাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে, এই জন্য আমি আরো বেশি খুশি হয়েছি। আসলে বাংলাদেশ ছাত্র শিবিরে অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগতেছে, একটা ইন্টারেস্টিং বিষয়। এখানে সবাই আসতে পারে না, যারা সৌভাগ্যী তারাই আসতে পারে। আমরা 2025-এ A+ পেয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে অংশগ্রহণ করেছি। আসলে এটা আমাদের গর্বিত বিষয়, আমরা খুব এক্সাইটেড। পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়েছি। আমি সাধারণত জিপিএ 5 পেয়ে খুব খুশি হয়েছি। বিশেষ করে পীরগঞ্জ ঠাকুরগাঁ জেলা শাখা ছাত্র শিবির সংবর্ধনা দিয়ে খুবই ভালো লেগেছে এবং এই অনুষ্ঠান আমাকে অনুপ্রাণিত করেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলার জনগণ বুঝে গেছে যে বাংলাদেশের মধ্যে কোন ছাত্র সংগঠন মেধাবী, জ্ঞানী, সৎ, চরিত্রবান, সব দিক থেকেই তারা উন্নত। সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমরা অন্যান্য যেগুলো ছাত্র সংগঠন দেখি, তারা সবসময় একটা ছাত্র সংগঠনের দুর্নাম নিয়ে ব্যস্ত থাকে, তাদের নিজস্ব কোনো কর্মকাণ্ড নেই। তারা পুরা বাংলাদেশে এই এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থীদের একটা জায়গা থেকে তারা সম্বর্ধনা দিতে পারেনি, কারণ তাদের তো টাকা পয়সা নাই, কিছু নাই। কী দিয়ে তারা সম্বর্ধনা দেবে? তারা নিজেরাই চলে চাঁদাবাজির টাকা দিয়ে। তারা সম্বর্ধনা কী দেবে? তাদের শুধু বয়ান, মাইক্রোফোন হাতে পেলে ছাত্র শিবির এ করেছে, ও করেছে, এ 71-এর রাজাকার, এসে হ্যানত্যান, এগুলো। সরাসরি বলি, ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে, তাদের পরিচয় গোপন করে তারা ওইসব জায়গায় দখল করে নিচ্ছে। এটি সরাসরি দখলদারিত্ব কায়েমের মতো। আর ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছে এবং এই কৃতি শিক্ষার্থীদের তাদের টাচে আনতেছে এবং জ্ঞানের আলো সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে। তো প্রিয় দর্শক, ওই রকমই একটা ঠাকুরগাঁও শহর শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 300+ কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়েছে। তো সেখানে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন ভাই, কারণ দেলোয়ার ভাইয়ের বাড়ি ঠাকুরগাঁও, আপনারা জানেন ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের বাড়ি। এবং আরও অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাই। তো প্রিয় দর্শক, আপনাদের এখন সাদ্দাম ভাইয়ের ভিডিও দেখাবো। এরকম বক্তব্য শুধু শিবিরের রায় দিতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে আরও যেগুলো ছাত্র সংগঠন আছে তাদের নেতাকর্মীরা যদি এরকম বক্তব্য দিতে পারে, আমি কোনোদিন ভিডিও বানাবো না, দিতে পারবে না। আমি অনেক অ্যানালাইসিস করেছি, শিবিরের মতো এরকম বক্তব্য কেউ দিতে পারবে না। তো দর্শক, বেশি দেরি করবো না, চলুন আমরা এখন নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের ভিডিওটা দেখব। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তোমার মতো বক্তা ওগুলো আমি এমনি পারি, ওরকম বক্তব্য সবাই দিতে পারে। আমি যে কুস্তি লড়ি, এই কুস্তি লড়ার জন্য আমাকে যে পরিমাণে পরিশ্রম করতে হয়, এই শিখেবার যদি তোমার করতে হইলো তাহলে তুমি খেলাটা বুঝতে পারে। তো সেই সাদি আর কোনো কথা না বলে গামা পালোয়ানকে বলছে যে তুমি চলো আমার সাথে এক জায়গায় একটু দাওয়াত খেতে, আহ্বান জানাচ্ছে। তো সেই সাদির দাওয়াতে সে চলে আসছে। সে তো দাওয়াত খেতে পছন্দ করে, কারণ হচ্ছে বেশি খাওয়া যেখানে, পালোয়ানরা সেইখানে। এবার একটা সেমিনারে নিয়ে চলে আসছে, গামা পালোয়ানকে সামনের সিটে বসাইছে। বসানোর পরে শেখ সাদিকে বক্তব্য দিতে দিয়েছে। সে মাইক দিয়ে বলছে যে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখেন বিশ্বসেরা কুস্তিগির, আমাদের অহংকার, যার কুস্তি দেখার জন্য দিক দিগন্ত থেকে মানুষেরা ছুটে আসে, সেই বিখ্যাত গামা পালোয়ান। এই বক্তব্য দেওয়ার পরে গামা পালোয়ানের হাত পা কাঁপা শুরু করছে, গা ভেজা শুরু করছে, অলরেডি ঘামানো শুরু করছে। এরপরে বেচারা ঘোষণা যেহেতু হয়েছে, এত মানুষের মধ্যে স্টেজে এসে তার বক্তব্য রাখতে হবে। এই বক্তব্য রাখার সময় সে কি বলবে মানুষের চোখের সামনে, এই যে অনেকগুলা ক্যামেরার মতো আমার দিকে তাকিয়ে আছে। আবার কেউ যদি হাসে তখন মনে হয় যে আমার বক্তব্য আসলে উনি শুনছে না, ভালো লাগছে না। আবার কেউ যদি একটু চোখ এদিক ওদিক করে তখনও আমার কাছে আসলে বক্তব্য ডেলিভারি দিতে খুব পছন্দ হয় না। এইখান থেকে সব দেখা যায়, ওইখান থেকে মনে হয় যে আমাকে কেউ দেখে। তো ওই মানুষগুলো যখন বিশ্বসেরা কুস্তিগিরের বক্তব্য শোনার জন্য দুই চোখ এভাবে তাকিয়ে আছে ক্যামেরার মতো, গামা পালোয়ানের তো শরীরের অবস্থা খুবই খারাপ, হাত পা কাঁপা শুরু করছে। সে দাঁড়িয়ে বলছে আপনারা কুস্তি করবেন, কুস্তি খাবেন, কুস্তির সাথে থাকবেন, কুস্তি জীবন, কুস্তি মরণ, সবাইকে ধন্যবাদ, এই বলে দম। মানে সে তখন বক্তব্য শেষ করে, প্রোগ্রাম শেষ, এবার শেখ সাদিরে ধরে বলছে এই বেটা তুমি আমাদের এরকম বিপদে ফেললা কেন? সে বলছে না, তুমি বলছো না আমি সবচেয়ে সহজ কাজটা করি, এগুলো তো তোমাদের সামনে বসে থাকলে মনে হয় না যে কোনো কাজ। তখন বলছে যে না, এটা তো খুব কঠিন কাজ। আসলে এই বক্তব্য দেয়াটাও কঠিন, শোনাটাও কঠিন। শুনতে গেলে আপনার দৃষ্টিভঙ্গি, সময়, সব কিছুকে এখানে দিতে হবে, তা নাহলে এখান থেকে কিছু অ্যাকোয়ার করতে পারবেন না। আপনাদের এই প্রোগ্রামটা, এই A+ সংবর্ধনা সারা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির সব জেলাগুলোতে
কয়েক ভাগে ভাগে করছে, যেমন ঠাকুরগাঁয় 2 ভাগে হচ্ছে, এরকম কোন কোন শাখায় যেমন ঢাকাতে এটা 8-9 ভাগে হচ্ছে, এরকম ভাগে ভাগে অসংখ্য প্রোগ্রাম লক্ষ লক্ষ ছাত্র যারা A+ পেয়েছে তাদের নিয়ে আমরা করছি। যেটা দায়িত্ব ছিল রাষ্ট্রের, যেটা দায়িত্ব ছিল রাষ্ট্রের সরকারি মন্ত্রণালয়গুলোর, যারা মেরিটোরিয়াস স্টুডেন্টদেরকে প্যাট্রোনাইজ করে সামনের রাস্তাগুলো কেমন হবে এই কাউন্সিলিংটা করা, তারা এটা করেন না। করার ফলে একটা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরকে সেই দায়িত্বটা বেছে নিতে হয়েছে। এবং এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আপনাদেরকে এতটুকু জানিয়ে দিতে চাই যে আপনার সামনের দিনগুলো কতটুকু মসৃণ অথবা কত কাঠিন্যময় হতে যাচ্ছে। আপনাদের কাছে একটা ফুল দেওয়া হয়েছে না, আপনারা ফুলটা একটু উঠাতে পারবেন, কষ্ট যদি হয় একটু হোক এরকম উঠায় একটু নাড়াচাড়া করেন। তো এই যে এইখান থেকে যারা এই ভিডিও ধারণ করছে, এই ভিডিওটা পরে আপনারা ফেসবুকে দেখে নেবেন যে এরকম হাতে ফুল নিয়ে নাড়াচাড়া করার কারণে কত চমৎকার লাগছে। কিন্তু আপনি যে নাড়াচ্ছেন এটা আপনার কাছে ভালো লাগছে না, 2-1 নাড়াচ্ছে না, নামায় রাখছে, নাড়ায় কি হবে? কিন্তু সবাই যদি একসাথে এভাবে নাড়ায়, উপর থেকে এটা দেখতে এর ভিউটা এটা অনেক চমৎকার লাগছে, কিন্তু এটা আপনি উপভোগ করতে পারছেন না। আমি এখান থেকে দাঁড়িয়ে উপভোগ করছি, কে নাড়াচ্ছে কে নাড়াচ্ছে না, কে হাসছে কে তাকাচ্ছে, এগুলো সব এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা বলেন তো, এবার আর নাড়ার দরকার নেই, আপনারা এবার নামাতে পারেন। আপনাদের কাছে যে ফুলটা দেওয়া হয়েছে, আপনাদের যদি এই ফুলটা পচা ফুল দেওয়া হতো একটা, যেখান থেকে দুর্গন্ধ হচ্ছে, 4-5 দিন আগের একটা ফুল আপনাদেরকে নিয়ে আসা হতো, দেওয়া হতো, আপনারা এই ফুলটা নিয়ে যেভাবে সযত্নে হাতের কাছে রাখছেন, কখনো মুখের কাছে নিচ্ছেন, কখনো মাথার উপরে রাখছেন, এই কাজটা কি করতেন এই পচা ফুল নিয়ে? এবং পচা ফুল দেওয়ার সাথে সাথে এখানে একটা গুনগুন গুনগুন শব্দ শুরু হতো যে শিবির এনে আমাদেরকে পচা ফুল ধরাই দিল, আমাদের মেধার কোনো মূল্য দিল না। ফুলের তাজা আর পচার মধ্যে তফাৎটা কি আসলে? এটা হচ্ছে সৌন্দর্যের একটা তফাৎ। সময়ের ব্যবধানে এই ফুলটা পচে যাবে। আপনি বাসায় নিয়ে গিয়ে এই সংবর্ধনার এই ফুলটা হয়তো রাস্তায় ফেলে দিয়ে যাবেন না। আমি যখন A+ সংবর্ধনায় এসেছিলাম, ছাত্র শিবির এরকম একটা ফুল আমাকে ধরিয়ে দিয়েছিল, 8-10 বছর আগে এরকম কাজ করতো শিবির। এটা ধরিয়ে দেওয়ার পরে আমার বাসায় টেবিলের উপরে আমি বাসায় গিয়ে একটা পট আম্মার কাছ থেকে নিয়ে তার ভিতরে পানি ভরে এরপরে ফুলটা রেখে এরপরে সযত্নে রেখে দিয়েছে। আমি তখন মনে করেছি এটা যতদিন থাকবে ততদিন রাখবো, কিন্তু একটা সময় পরে আমি দেখলাম এটা পচে যায়, এটাকে ফেলে দিতে হয়, এর উপযোগিতা নষ্ট হয়ে যায়। এই যে এক্সপেরিমেন্টটা আপনাদের সামনে আমি পেশ করলাম, তার 2টা কারণ আছে। 1 নম্বর হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কোনো জিনিসের ভ্যালিডিটি থাকে, ক্রেডিবিলিটি থাকে, তার সুগন্ধ থাকে, রসবোধ থাকে, ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটাকে মানুষ ধারণ করে, ওন করে, ভালোবাসে। যখন তার ক্রেডিবিলিটি হারিয়ে যায়, তখন এটা থেকে মানুষ ডিটাচ হয়ে যায়, সেটাকে মানুষ ছুঁড়ে ফেলে দেয়, পছন্দ হয় না মানুষ। আপনার জীবনের মূল্যটা এই সোসাইটির কাছে ঠিক এরকমই কিন্তু। আর দ্বিতীয় হচ্ছে, আমি এইখান থেকে এই ফুল ওঠানোর পরে যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি, আমি খুব চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছি যে আপনি দেখতে পাচ্ছেন। আপনাদের এই প্রোগ্রামে এনে আমরা যে কথাগুলো বলবো, আমরা SSC, HSC, অনার্স স্তর, ইউনিভার্সিটি লেভেল পার করে এখানে এসে যে এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি, লক্ষ লক্ষ ছাত্রদেরকে পরিচালনা করার মধ্য দিয়ে যে অবস্ট্রাকলগুলো একজন ছাত্রের জীবন পরিচালনার ক্ষেত্রে হয়, এই জিনিসগুলো দেখে যতটুকু এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি, সেই আলোকে আপনাদেরকে অ্যাডভাইস, কাউন্সিলিং করার চেষ্টা করি যাতে আপনার চলার পথটা মসৃণ হয়। কেন এই কাউন্সিলিংটা করছি, কতটুকু করছি, এটা জীবনের একটা স্টেজে গিয়ে বুঝতে পারবেন। যা এই স্টেজে গিয়ে বোঝার কোনো কায়দা নাই, কোনো সুযোগ নাই। আপনি মনে রাখবেন, আমি এই যে 2 এক্সপেরিয়েন্সের উপরে কথা বললাম, 2 এক্সপেরিমেন্টের উপর কথা বললাম, এই 2টাই হচ্ছে আমার কথার সার নির্দেশ, মর্ম কথা। আমি এই 2-এর উপরে আপনাদেরকে কিছু অনুধাবন করানোর জন্য, কিছু চিন্তার খোরাক দেওয়ার জন্য আমি চেষ্টা করি। আমি শুরুতে বলেছি, আপনাদের হাতে যে ফুলটা রয়েছে এটা তাজা ফুল হওয়ার কারণে এটার ভ্যালিডিটি আপনাদের কাছে আছে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ এটা নষ্ট না হয়। ঠিক এই পৃথিবীতে আপনার মর্যাদা ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনে সাকসেস হন। আপনি ফেইলিওর হলে এই পৃথিবী আপনাকে ভুলে যাবে। কিন্তু এ কারণে জীবনের প্রতিটি সময় আপনার নিজেকে নিজের শানিত করতে হবে, সতেজ রাখতে হবে, চলতে ফিরতে নিজেকে ক্যাপাবল করতে হবে। এ কারণে আইনস্টাইন বলছে, লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো। যদি তুমি তোমার জীবনের গতি প্রকৃতি ঠিক রাখতে চাও, ইউ মাস্ট কিপ মুভিং। তোমাকে অবশ্যই বাইসাইকেলের প্যাডেল ঘোরাতে হবে। যদি তুমি তোমার বাইসাইকেলের প্যাডেল ঘোরাতে ব্যর্থ হও, তাহলে তুমি তোমার গতি হারাবা, ডান দিকে অথবা বাঁ দিকে কাত হয়ে তুমি পড়ে যাবা। তোমার জীবনের দর্শনটাই হচ্ছে
তোমাকে সময়ের সাথে সাথে চলতে হবে। এ কারণে বলা হয় টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য কখনোই অপেক্ষা করে না। সুতরাং সময়কে কাজে লাগিয়ে যারা চলতে চায়, সময় তাদেরকে নিয়েই সঙ্গ দেয়। আজকে তুমি সফল হয়েছো, তোমার এই সফলতার পেছনে কতগুলো ধাপ অতিক্রান্ত করতে হয়েছে, হয়তো সাবকনসিয়াস মাইন্ডে তুমি সেটা বুঝতে পারছো না, কিন্তু যে স্টুডেন্টটা ড্রপ আউট হয়ে গিয়েছে সেই শুধুমাত্র বুঝতে পারছে যে এর কষ্টের জায়গাটা আসলে কোথায়। তুমি যখন ক্লাস 1-এ যাত্রা শুরু করেছিলে, তখন তোমার সাথে ক্লাস 1-এ কিন্তু 26 লক্ষ স্টুডেন্ট ভর্তি হয়েছিল। 10টা বছর পার করতে না করতে ক্লাস 9-এ এসে যখন তুমি রেজিস্ট্রেশন করলা, এসএসসির রেজিস্ট্রেশন করার সময় তোমার সাথে রেজিস্ট্রেশন করেছিল 19,28,000 স্টুডেন্ট। এই 19,28,000 স্টুডেন্ট 2 বছরের ব্যবধানে যখন তুমি এসএসসি পরীক্ষার খাতায় পরীক্ষা দিতে বসলা, তখন তোমাদের মধ্য থেকে 27,000 স্টুডেন্ট তোমার সাথে আর বসতে পারে না। তার মধ্যে একটা বড় অংশ আসলে মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে। তার মধ্যে একটা অংশ দারিদ্রতার কষাঘাতে নিমজ্জিত হয়ে পারিবারিক অভাব অনটনের কারণে পরিবারের হাল ধরতে হয়েছে, তোমার সাথে পরীক্ষা দিতে বসতে পারে না। আর একটা অংশ ছিল কয়েক হাজার স্টুডেন্ট যারা বিছানায় কাতরাচ্ছিল, অসুখে নানামুখী রোগে রোগাগ্রস্ত হয়ে বিছানায় কাতরাচ্ছে, আল্লাহ তোমাকে সেইখান থেকে আলাদা করে পরীক্ষার কাতারে তোমাকে সামিল করে। এরপরে তোমার সাথে যে 19,01,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তাদের মধ্য থেকে আবার যখন রেজাল্ট দিয়েছে তখন 68% পাস করেছে, 32% ফেল করেছে। অর্থাৎ 6 লক্ষ স্টুডেন্ট তোমাদের সাথে এই যাত্রায় তার যাত্রা এন্ডিং হয়েছে, সে ইন্টারাপশন হয়েছে। হয় সে এখন কর্মক্ষেত্রে প্রবেশ করবে অথবা দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে এসএসসিতে পাস করবে, কিন্তু যাত্রাপথে অনেকটাই থমকে গেল তারা। তাহলে এসএসসি থেকে ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত পাস করে এই ধাপটা উঠতে গিয়ে 12 লক্ষ স্টুডেন্ট তোমাদের সাথে এই যাত্রায় ফেইলার। 13 লক্ষ স্টুডেন্ট তোমরা এখন এই যাত্রায় টিকে আসো। 13,34,000 এখনো পর্যন্ত তোমরা টিকে আসো। কিন্তু কতক্ষণ টিকে থাকবা? এইচএসসি পরীক্ষা যখন আবার 2 বছর পরে দিবা, সেখান থেকে আবার 3 লক্ষ স্টুডেন্ট তোমরা ফেল করবা। স্বাভাবিক প্রক্রিয়া এটা, বিগত 18-20 বছরের স্ট্যাটিস্টিক্স এইটাই বলছে। এরপরে তোমাদের মধ্য থেকে যারা পাস করেছে 13 লক্ষ স্টুডেন্ট, তাদের মধ্য থেকে আবার 1,39,000 স্টুডেন্ট এ প্লাস পেয়েছে। তার মানে তুমি আবার এই 13 লক্ষ স্টুডেন্টের মধ্যে একটু এক্সেপশনাল, তাই তুমি এখানে বাছাই হয়ে এখানে এসেছো। আমরা দেখো এই 13 লক্ষ স্টুডেন্টদের নিয়ে প্রোগ্রাম না করে এ প্লাস সংবর্ধনার আয়োজন করেছি শুধুমাত্র যারা এ প্লাস পেয়েছে, জিপিএ 5 পেয়েছে তাদের নিয়ে। তার মানে সফল মানুষদের নিয়ে সবাই পথ চলে, যারা ড্রপ আউট হয়ে গিয়েছে তাদের কথা কেউ স্মরণ করে না। যদিও রাষ্ট্রের দায়িত্ব এই সকল মানুষদেরকে অ্যাকোমোডেট করা, কিন্তু তারা এটা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইসলামী ছাত্র শিবির যারা কৃতি ছাত্র এমনি পাস করেছে, তাদের নিয়েও ফার্দার আমরা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। কিন্তু এই 1,39,000 স্টুডেন্ট যারা এই স্তরে এসে সফল হয়েছে, তারা কি আসলে আলটিমেট সাকসেস হয়েছে? ওই ফুলের মতো এখন তাজা, তোমাকে নিয়ে সবাই সমীহ করবে, স্বপ্ন দেখবে, তোমাকে গুছিয়ে রাখবে, তোমাকে আদর করবে তোমার পরিবার, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, তোমার শিক্ষক, তোমার বন্ধু বান্ধবী। কিন্তু 2 দিন পরে এইচএসসি পরীক্ষায় যখন তুমি আবার অংশগ্রহণ করবা, তখন তোমাদের মধ্য থেকে কারো রসদ ফুরিয়ে যাবে, কারো সৌন্দর্য হারিয়ে যাবে, কেউ ঘুরে পড়ে যাবা জীবনের এই চলার পথ থেকে। ঘটনাটা কি ঘটবে? 15 বছরে ডাটা বলে এসএসসিতে যারা এ প্লাস পায় তার 50% এইচএসসিতে গিয়ে আর এ প্লাস পায় না। গত বছর 92,000 এ প্লাস পেয়েছিল এইচএসসিতে, এইচএসসি ইন্টারমিডিয়েট। কিন্তু তারা যখন 2 বছর আগে এসএসসি পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে এসএসসিতে এ প্লাস পেয়েছিল 1,60,000-এর উপরে। তার মানে 1-2 বছরের ব্যবধানে 70,000 স্টুডেন্ট এ প্লাসই পাইল না। এ প্লাস প্রাপ্ত স্টুডেন্ট ওই স্তরে গিয়ে হারিয়ে গেছে। এখন তুমি চিন্তা করো তোমার অবস্থাটা কি হবে। এইবার যেহেতু কড়াকড়ি করেছে, এ প্লাস গত বছর পেয়েছিল এসএসসিতে 1,80,85,000, এই বছর এসেছে 1,39,000। এইখানে যেহেতু 40-50,000 কমে গিয়েছে, এইচএসসিতে গিয়েও এই সংখ্যাটা অনেক কমে যাবে। আমি ধরলাম তোমরা খুবই মেধাবী, 90,000 এ প্লাস পেয়ে গেল, এরপরেও কিন্তু তোমাদের সাথে 50,000 এ প্লাস পাবে না। তো সেই 50,000-এর মধ্যে আসলে তোমরা থাকবা কিনা এবং না থাকার জন্য কি করতে হবে, এইটা বোঝানোর জন্য ছাত্র শিবির এখানে ডেকে নিয়ে আসছে। এখানে নিয়ে এসে ছাত্র শিবিরের পাল্লা ভারী করা, একটা প্রোগ্রাম করা, ছবি তোলা। এটা করলে শাখা সভাপতি অনেক টাকার মালিক হয়ে যাবে, কেন্দ্র থেকে অনেক টাকা তাকে দেওয়া হবে, এরকম কোনো ফাংশন নাই। বরং আমি এখানে আসছি, আমার যাতায়াত খরচ থেকে শুরু করে এভরিথিং কস্ট সব এই শাখাকেই বহন করতে হবে। এই জন্য তাদের পকেটের কষ্টার্জিত টাকাই কিন্তু ব্যয় করতে হয়। আমরা অন্য জায়গা থেকে এগুলো পাই না। কিন্তু আমাদের মনে হয় আমার বন্ধুরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা আমার সম্পদ, আমার বন্ধু, আমার ভাইয়ের মতো, যে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। টুডেস জেনারেশন টুমরোজ ফিউচার। তুমি আজকের প্রজন্ম আগামীর দিনের এই বাংলাদেশটা গড়ে তুলতে পারবা। সুতরাং তোমাদের এই চলার পথের এই রাস্তাটা যদি কত কণ্টকাকীর্ণ হবে, এটা যদি তোমার
তোমাদেরকে বুঝিয়ে দেওয়া না হয় তাহলে তোমাদের রাস্তা তোমরা ট্রাক হারিয়ে ফেলবা। তোমার বন্ধুরা সেই রাস্তা জানে না, কিন্তু অগত্যা কোনো বন্ধু তোমাকে নিয়ে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলোকে হয়তো নষ্ট করে ফেলবে, কিন্তু তুমি বুঝতে পারবা। তোমাকে এই কারণে কনসাস হতে হবে। তোমার ভিতরে একটা রঙিন স্বপ্ন তুমি লালন করছো। আমি এসএসসি এ প্লাস প্রাপ্ত ছাত্রদের প্রোগ্রামে গিয়ে কখনো যদি বলেছি যে তোমাদের মধ্যে থেকে রিক্সা চালক কে হবে, আমি হাত তুলতে দেখি নাই কাউকে। তোমাদের মধ্যে কুলি মজুর কে হবে, দিন মজুর কে হবে, আমি হাত তুলতে দেখি নাই। কারণ সবার একটা স্বপ্ন আছে, হয় ডক্টর, ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, ইউনিভার্সিটির টিচার, জুডিশিয়ার, অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করবে, সে বিদেশে হায়ার স্টাডি করতে যাবে, ইউনিভার্সিটির টিচার হবে। তার চোখে মুখে রঙিন স্বপ্ন নিয়েছে, বেড়ে উঠছে। তার বাবা মা তাকে নিয়ে স্বপ্ন দেখছে, কিন্তু স্বপ্নটা কিন্তু ক্ষীণ। এই স্বপ্নটা যে কোনো সময় ক্ষয়িষ্ণু, ভঙ্গুর হয়ে যেতে পারে। তোমার চেষ্টা অধ্যাবসায় যদি ঠিকঠাক মতো না থাকে, তুমি মনে রেখো, তুমি যে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছো, তোমার সাথে এইচএসসি পরীক্ষা পরবর্তী এই ঠাকুরগাঁয়ের ছাত্রদের মধ্যে বা একটা স্কুলের মধ্যে তোমার কম্পিটিশন করলে চলবে না। তোমার সাথে কম্পিটিশন করবে ভিকারুন্নেসা নূন স্কুলের স্টুডেন্ট, তোমার সাথে কম্পিটিশন করবে নটরডেম কলেজের স্টুডেন্টরা, তোমার সাথে ক্যাডেট কলেজ, ক্যান পাবলিক স্কুল কলেজের স্টুডেন্টরা তোমার সাথে কিন্তু ফাইট। অগ্রগামী এটা বলে দেবে তোমার সময়কে তুমি কিভাবে ইউটিলাইজ করতে পেরেছো। তুমি যে মেডিকেল ডাক্তার হতে চাও, মেডিকেলে, সরকারি মেডিকেলে 4500 সিট আছে, পরীক্ষা দেবে 1,20,000 30,000, 1,20,000 ডাবল এ প্লাস দাঁড়িয়ে যদি পরীক্ষা দেয়, সেকেন্ড টাইম ফার্স্ট টাইম মিলে, কিন্তু সিট আছে 4500। আর যার বাবার লক্ষ কোটি টাকা আছে, তারা তাদের সন্তানকে বেসরকারি মেডিকেলে পড়াতে পারে, কিন্তু পাস করতে হবে। মেডিকেলের ন্যূনতম একটা মার্কস পেতে হবে, এরপরে তুমি বেসরকারি মেডিকেলে পড়তে পারবা, কিন্তু খরচ হবে 30 লক্ষ টাকা। তো যার বাবার এই টাকাটা নাই, তার জন্য এই স্বপ্ন দেখেও কোনো লাভ নেই। এখন দেখো, এত বড় ফাইটিং এর মধ্যে লক্ষ লক্ষ ছাত্র পরীক্ষা দিয়ে মাত্র 4,000 ছাত্র মেডিকেলে পড়তে পারে। এরপরে তুমি ওইখান থেকে ট্রাক আলাদা করে তুমি ইঞ্জিনিয়ারিং করতে চাও, তো ইঞ্জিনিয়ারিং এ 4টা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর আছে, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট। এই 4টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যোগ করলে 4300 বা 4500 সিট আছে। এই 4500 সিটের জন্য পরীক্ষা দিবে 80 থেকে 90,000 স্টুডেন্ট। তো তুমি এই 80-90,000 স্টুডেন্টের মধ্যে তোমাকে এখন ক্যাপাবল হয়ে এই 4,000 এর মধ্যে ঢুকতে হবে। সব কিন্তু এ প্লাস দাঁড়িয়ে, কিন্তু চান্স পাবে না সবাই। এরপরে তুমি যদি চিন্তা করবা না, এখানে হাইলি কম্পিটিশন, আমি এখানে পারবো না, তাহলে ইউনিভার্সিটিতে যাই। ইউনিভার্সিটিতে সিট আছে 54-55,000। এই 54,000 সিটের মধ্যে কম্পিটিশন করবে লক্ষ লক্ষ শিক্ষার্থী। এখানে শুধু এ প্লাস ধারী না, এখানে এ গ্রেড প্রাপ্ত যে আরো 4 লক্ষ স্টুডেন্ট আছে, তারাও এখানে আইসে যুক্ত হবে তোমার সাথে। সব মিলে 5-7 লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে কম্পিটিশন করে তোমাকে এইবার মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, জেনারেল ইউনিভার্সিটিতে টোটাল 62,000 সিটের মধ্যে একটা সিট তোমাকে দখল করতে হবে। তুমি দেখো, তুমি এ প্লাস পেয়েছো, অনেক চমৎকার স্বপ্ন তোমার মধ্যে আছে, কিন্তু তোমাকে এই দেশের সরকারি পাবলিক ইউনিভার্সিটি সিট দিতে পারবে না, কারণ এই দেশে সব পাবলিক ইউনিভার্সিটি সিট যোগ করে 60-62,000 সিট আছে। তার মানে তোমাদের মধ্য থেকে 80,000 স্টুডেন্ট যারা আসলে কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এরপরে তাকে কলেজে বা জেনারেল কোনো জায়গায় পড়তে হবে। তাহলে তোমার স্বপ্ন যেটা তুমি দেখছো, এখন তোমাকে ইউনিক হতে হবে। প্রবলেমগুলো সবার জন্যই সমান, দারিদ্রতা সবার জন্যই সমান, কিন্তু তোমাকে পার্থক্য সৃষ্টি করে দেবে তোমার আচরণগুলো। এই আচরণটা তুমি কেমন হবে, তোমার টাইম ম্যানেজমেন্টটা তুমি কিভাবে করবা, এটা এখন থেকে অ্যানালাইসিস করো। অনেক বন্ধু কলেজ স্টেজে গিয়ে পাবা যারা বলবে যে বন্ধু 31st নাইট তো একবারই আসে, পয়লা বৈশাখ তো একবারই আসে, এরপরে 2 ঈদ তো জীবনে একবারই আসে, 26শে মার্চ তো একবারই আসে, 1 ফেব্রুয়ারি একবারই আসে। এই একবারই আসে করতে করতে 1 বছরের 80 দিনই সে কাটায় দিবে তোমার। এরপরে তোমার জীবনের আরো রেস্ট, বিশ্রাম, টিভি দেখা, মোবাইল চালানো, এইভাবে করে তোমার 2 বছরের যে ট্রানজিশনাল পিরিয়ড, ইন্টারমিডিয়েটের সেকশনটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড, এই পিরিয়ডটাকে তুমি হারিয়ে ফেললে কম্পিটিশনে তুমি অনেকের পেছনে চলে গেল। এখন তোমার স্বপ্নটা তখন কাচের মতো পড়ে ভেঙে চুরমার হয়ে যাবে, যার জোড়া লাগবে না। তখন তুমি নাকের পানি চোখের পানি একসাথে পড়েও আসলে কোনো লাভ নাই। এ কারণে বলা হয় সময়ের 1 পর আর অসময়ের 10 পর। এই সময়টাকে ইউটিলাইজেশন কর, প্রচুর পরিশ্রম কর। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাকে অনেক পরিশ্রমের মধ্য দিয়েই সৃষ্টি করা হয়েছে। এটার জন্য আসলে তুমি ক্যাপাবল। তোমার সৃষ্টিটা কোথা থেকে হয়েছে তুমি আসলে জানো। লক্ষ কোটি শুক্রাণু থেকে, শুক্রকীট থেকে একটা কীটকে আল্লাহ বাছাই করে তোমাকে সৃষ্টি করেছে। অনেক ফাইটিং এর মধ্য দিয়ে তুমি বাছাই হয়ে এসেছো। তুমি কিন্তু নর্মাল কোনো সেন্সে একজন মানুষ হিসেবে পৃথিবীতে আসো নাই,
তোমাকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে তোমাকে এই পৃথিবীতে এনেছে। তো ইউ আর ক্যাপাবল, এই ক্যাপাবিলিটি তোমাকে শো করতে হবে। পৃথিবীতে যারা নিজেদের ক্যাপাবিলিটি শো করেছে, এই পৃথিবীতে তারা আসলে অনবদ্য অবস্থান নিজেদের তৈরি করতে পেরেছে। পৃথিবীতে কেউ কারোর জন্য জায়গা তৈরি করে দেয় না, প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে নিজের অবস্থানকে সুদৃঢ় করতে হয়। এই নিজের অবস্থানকে সুদৃঢ় করতে পারে, only he can sustain in this world, otherwise you will be rejected in your life. So এখন তোমার ডিসিশন নেওয়ার সময়, তুমি তোমার সময়টাকে আসলে কিভাবে কাজে লাগাবো। আমরা তোমাদেরকে এই কারণে এই দিকেই আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুরা। ইসলামী ছাত্র শিবির প্রথাগত কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে না। আমরা বলছি আমরা একটা ইনস্টিটিউশন, উই আর নট সো কল্ড ট্রেডিশনাল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন, বাট অলসো we are an institution. That institution patron you for the betterment of your future. How can you prepare yourself in the future in your life? So আমাদের অর্গানাইজেশনের সকল আয়োজনগুলো তোমাকে ঘিরে হয়, তোমাকে তৈরি করার জন্য হয়। এই আয়োজন করে আমরা একটা নাচ গানের আয়োজন করে তোমাকে খুব আনন্দ উপভোগ করে দিতে পারতাম, কিন্তু এটা আমাদের ফিলোসফির সাথে যায় না। আমরা এই প্রোগ্রাম করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি প্রিয় বন্ধুরা, এই কাঁচা বয়স টিনেজার, এই সময়টা জীবনের উঠতি বয়সে অনেক কিছু মনে হয়, আমি মনে হয় সব কিছুই পেয়ে গেলাম, সব কিছুকেই আমি অস্বীকার করতে পারি, কিন্তু না, জীবনের পরতে পরতে একটা সময় গিয়ে নিজের ভুলটা বুঝতে পেরে এই সময়ের খেসারতটা তোমাকে তখন দিতে হবে। সময় হচ্ছে খুবই মূল্যবান বস্তু। বলা হয় তুমি যদি সেই সময়কে কাজে না লাগাও, টাইম ইজ দ্য শার্প নিফ, এটা যদি একটা ধারালো ছুরির মতো, যদি তুমি তাকে কাটতে না পারো, একদিন সে তোমাকে কেটে চৌচির করে দেবে। এই কারণে বার্ধক্যে উপনীত হলে ওই মানুষগুলো যারা ব্যর্থতার সহিত জীবনযাপন করে, তারা আক্ষেপ করে বলতে থাকে, লাইতা শাবাবা ইয়াউদ ইয়াউমান আখবারহু মা ফাআলাল মাশিব, হায় যৌবন যদি ফেরত আসতো, সেদিন আমি যৌবনের কাছে নালিশ করে দিতাম বার্ধক্য আমার সাথে কেমন আচরণ করে। অবশ্যই বার্ধক্য তোমার সাথে খুব রূঢ় আচরণ করবে যদি তোমার যৌবনের সময়গুলোকে তুমি কাজে না লাগাতে পারো। টাইমের ব্যাপারে খুবই কনসিয়াস, খুবই অ্যাপ্রোপ্রিয়েট টাইম ম্যানেজমেন্টের ভিতর থেকে তোমাকে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অ্যানালাইসিস করে দেখবা, পৃথিবীর সবচেয়ে ভালো সফল মানুষদের জীবনী অ্যানালাইসিস করে দেখবা, তারা সোনার চামচ মুখে নিয়ে কেউ বড় হয় না। অপরা উইনফ্রের নাম শুনেছো তোমরা? আমেরিকার একজন মিডিয়া ব্যক্তিত্ব, কৃষকায় কালো একজন মহিলা, কোন একটা তাকে প্রথমে একটা মিডিয়ায়, একটা প্রিন্ট মিডিয়ায় চাকরি দেওয়া হয়েছে। ওই মিডিয়ার মালিকেরা তার চেহারা দেখে বলছে, এই চেহারার মহিলা আমাদের এখানে থাকলে আমাদের মিডিয়া চলবে না, সেখান থেকে তাকে বাদ দিয়ে দিচ্ছে। অপরা উইনফ্রে থেমে যায় নাই, নিজেকে তৈরি করেছে। তৈরি করতে করতে এমন প্রভাবশালী একজন উপস্থাপিকায় পরিণত হয়েছে। পৃথিবীর প্রভাবশালী মহিলাদের যখন তালিকা করা হয়, তখন পাওয়ারফুল লেডিদের তালিকায় ফোর্বসের জরিপে মাঝে মাঝে অপরা উইনফ্রের নাম উঠে আসে। মানুষটা নিজেকে তৈরি করেছে। তুমি হয়তো টমাস আলভা এডিসনের নাম শুনেছো। এডিসনের মস্তিষ্ক সবচেয়ে দামি একটা মস্তিষ্ক, যিনি হাজারো আবিষ্কার করেছেন। যখন বৈদ্যুতিক বাতি তিনি আবিষ্কার করেছিলেন, তখন এক্সিবিশনের আয়োজন করার পরে যে মানুষগুলো সেখানে গণ্যমান্য মানুষেরা উপস্থিত হয়েছিল, সবাই বাহবা দেওয়া শুরু করলো। টমাস তখন মনে মনে বলছে যে আমার সামনে যে মানুষরা বসে আছে, তারা যদি জানতো এই বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে আমাকে কত কষ্ট করতে হয়েছে, তাহলে এই মানুষেরা আমাকে বাহবা দেওয়া তো দূরের কথা, আমাদের ক্রিটিসাইজ করতো। টমাস বলছেন, আমি এই বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে অন্তত 10,000 বার ব্যর্থ চেষ্টা করেছি, এরপরে আমার জীবনে আমি সফলতা অর্জন করি। জীবনে সফলতা এত সহজ বিষয় নয়। সফলতা অর্জন করতে গেলে বুঝে শুনে তোমাকে আগাতে হবে। সামনের বাধা তোমার জন্য পাহাড় সমান, এটাকে ওভারকাম করতে হবে। তোমার মনে রাখতে হবে, একটা রেজাল্ট দিয়ে এই বাংলাদেশের পপুলেটেড কান্ট্রিতে, লেবার ইন্টেন্সিভ পপুলেটেড কান্ট্রিতে কখনোই ভালো জায়গায় উপনীত হওয়া সম্ভব নয়। তোমাকে কম্পিট করে এক্সেপশনাল হতে হবে অন্যের তুলনায়। কারণ তোমার ভবিষ্যৎ এমন একটা অনিশ্চিত গন্তব্যের দিকে, যেই দেশে অনার্স মাস্টার্স পাস করে ইউনিভার্সিটির স্কলার হওয়ার পরেও, ইউনিভার্সিটিতে মাস্টার্স গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করার পরেও 40 লক্ষ বেকার তাদের সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে 20,000 টাকার ন্যূনতম একটা চাকরি খোঁজার জন্য। তাদের ইফিসিয়েন্সি কাজে লাগাচ্ছে না এই গভর্নমেন্ট। শুধু এই গভর্নমেন্ট না, এগুলো একটা, দিস ইজ দ্য অ্যাবসলিউট পার্ট অফ কনস্পাইরেসি। এই কনস্পাইরেসি আমাদের জন্য দুর্ভাগ্য। ভৌগোলিকভাবে এই কনস্পাইরেসির শিকার হয়ে আমাদের দেশের যুব শ্রেণী তাদের প্রোডাক্টিভিটি হারাচ্ছে এবং আলট্রা মেরিট স্টুডেন্ট
যারা রয়েছে তাদের ব্রেইন পুরো ড্রেইন হয়ে যাচ্ছে। বুয়েটের পরে 60% স্টুডেন্ট বিদেশে চলে যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির পরে অন্তত 20% মেধাবী স্টুডেন্ট যারা ফার্স্ট ক্লাস পাস ভালো রেজাল্ট দেয় তারা বিদেশে চলে যাচ্ছে। কুয়েটের স্টুডেন্ট সব বিদেশে পাড়ি জমাচ্ছে। এই মেধাগুলোকে কাজে লাগানোর জন্য যে গবেষণাগার তৈরি করার দরকার ছিল, আমার দেশ তাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তুমি দেখতে পাবা তোমার মেধার ইউটিলাইজেশন করার জন্য এখানে কেউ নাই, সব পলিটিসাইজ করা হয়েছে। কোথাও চাকরির জন্য তুমি গেলে সেখানে নিরপেক্ষতা না পেয়ে তুমি দেখবা দলকানা কিছু মানুষ দলীয় প্রভাব খাটিয়ে সেখানে চাকরির আসনগুলো দখল করে এ দেশের সকল অগ্রগতিকে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে। কেন আমার দেশের এই সিস্টেমটা করাপ্টেড হলো? কারণ ভৌগোলিকভাবে আমার 3 দিক থেকে আধিপত্যবাদী একটা শক্তি গ্রাস করে রেখেছে। আমার লাল সবুজের এই পতাকাকে খামচে ধরে আছে এক শকুন। এই শকুন আমাদের এই লাল পতাকার অস্তিত্বকে নষ্ট করে দেওয়ার জন্য, সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য পাগল করা হয়ে আছে, বন্যের মতো হয়ে আছে। তারা চায় এই দেশটা অকার্যকর থাকলে তার যে 7 সিস্টার্স রয়েছে, নাগাল্যান্ড, ত্রিপুরা, আসাম, তার এই 7 সিস্টার্সটা নিরাপদ থাকে। সে মনে করে তার এই 7 সিস্টার্স বাংলাদেশের চাইতে অনুন্নত এবং এই 7 সিস্টার্স ডেভেলপমেন্ট করা ভারতের পক্ষে আদতেও সম্ভব নয়। এ কারণে সে চায় বাংলাদেশটাও যেন ঠিক 7 সিস্টার্সের মতো একটা কোনো রাষ্ট্রের মতো হয়ে থাকে এবং করদ রাজ্যে পরিণত হয়। যার ফলে আমার দেশে তারুণ্যের সংখ্যা, যুবকদের সংখ্যা এখন এত বেশি হওয়ার পরেও এই যুবকদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে কর্মমুখী শিক্ষা দিয়ে শিক্ষিত করা হচ্ছে না, বেকারের ফ্যাক্টরি বানানো হচ্ছে। অনার্স মাস্টার্স পাশের পরে পৃথিবীতে এত সস্তা শ্রম আর কোনো দেশে পাওয়া যায় না। গতকাল আমার ইউনিভার্সিটির এক টিচার বলতেছিল যে উগান্ডার মতো দেশেও এত সস্তা শ্রম বিক্রি হয় যেটা বাংলাদেশে হয়। এইখানে ইন্ডাস্ট্রি করলে একটা অনার্স মাস্টার্স পাশের ছাত্র 12,000 টাকার চাকরির জন্য পাগলের মতো করতে থাকে। এত সস্তা শ্রম পৃথিবীর আর কোথাও পাওয়া সম্ভব না। আমার সম্পদগুলোকে কাজে লাগানো হচ্ছে না। তোমরা কিন্তু সেই অনিশ্চিত বাংলাদেশের পথযাত্রী। এই বাংলাদেশের মানচিত্র, রেখাচিত্র, সামনের গতিপথকে পরিবর্তন করে দেওয়ার জন্য তোমাদেরকে এখন জাগ্রত হতে হবে। দেশের যে রিসোর্সগুলো আছে ইউটিলাইজেশন করতে হবে। আমাদের দেশের অনেক সম্পদ রয়েছে কিন্তু সম্পদকে আমরা কাজে লাগাচ্ছি। এই দেশে রয়েছে সবচেয়ে বড় লংগেস্ট সি বিচ, 155 কিলোমিটার লংগেস্ট সি বিচ রয়েছে, যেটা ইউটিলাইজেশন করলে এখান থেকে পর্যটন হাবে কোটি কোটি বিলিয়ন ডলার ইনকাম করা সম্ভব, কিন্তু সেটাকে ফেলে রাখা হয়েছে। পার্বত্য 3 এলাকা যদি পর্যটন হাব তৈরি করা হয় তাহলে সেখান থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করা সম্ভব। আমি মালয়েশিয়ায় গিয়ে দেখেছি সেখানে এক একটা পাহাড়কে যেভাবে কারুকার্য করে তৈরি করা। আমি চায়নায় গিয়ে দেখেছি সেখানে এক একটা জায়গাকে তারা যেভাবে পর্যটন শিল্পে রূপদান করেছে। মালয়েশিয়া তো চলেই পর্যটন হাবের উপরে। কল্পনা কেবল কার দিয়ে পাহাড়ের উপরে মানুষকে নিয়ে গিয়ে সেখানে 20 তলা 50 তলা বিল্ডিং তৈরি করে দিয়ে সেখানে এক একটা অনবদ্য পর্যটন হাব তৈরি করে কোটি কোটি টাকা তারা ইনকাম করে। বাংলাদেশ তার এই পাহাড় পর্বত যা আছে, যে ন্যাচারাল রিসোর্স আছে, যা আছে ওইভাবে রেখে দিচ্ছে। একবার যাওয়ার পরে দ্বিতীয়বার আর যাইতে যেখানে মনেই চায়। বলা হয় সাগর কন্যা কুয়াকাটা। ওই কন্যার কাছে গেলে পরবর্তীতে আর এই কন্যার সাথে ভাব জমাইতে ইচ্ছা করে। এমন এক কন্যা আমার দেশে আছে যে কন্যার কোনো ইউটিলাইজেশন করে না এই রাষ্ট্র। অথচ সেখানে যদি পর্যটন হাব পরিকল্পিত গড়ে তোলা সম্ভব হতো তাহলে এই কুয়াকাটা থেকে আমাদের বিলিয়ন ডলার ইনকাম করা সম্ভব। আমাদের জন্য দুর্ভাগ্য এই সেক্টরে যারা এতদিন কর্তৃত্বশালী ছিল তারা শুধু লুটপাট করেছে, যা ইনকাম হয়েছে তার ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের আখের গুছিয়েছে। বিগত 15 বছর 240 বিলিয়ন ডলার শুধু বিদেশে পাচার করে। দেশকে তো ভালোবাসে না, পায় একটা থাকে বিদেশে, ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন শালা শালি নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব বিদেশে পাঠায় দিয়ে নিজে এদেশে রাজনীতি করে আর জনগণকে পিষে মেরে শেষ করে ফেলে। যখন আর টিকতে পারে না নিজেও ফ্লাই করে বিদেশে চলে যায়, সেকেন্ড হোম 4-5টা বানানো থাকে সেখানে। এই হচ্ছে আমার দেশের কপাল পোড়া একটা নেতৃত্ব। এই কপাল পোড়া জাতির কারণে এদেশ উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করছে। অথচ আমার দেশের সমসাময়িক সময় ভারত স্বাধীনতা অর্জন করেছে যে দেশগুলো মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান অথবা পৃথিবীর স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন, স্কটল্যান্ড, এই দেশগুলোর দিকে তুমি তাকাও, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, বাল্টিক অঞ্চলের দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তুমি তাকাও, পার্শ্ববর্তী তুমি চায়নার দিকে তাকাও, যেই দেশটা বাংলাদেশের স্বাধীনতার পরে যার অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির চাইতে খারাপ ছিল, সেই চায়না আজকে পৃথিবীর অর্থনীতিকে লিড দিচ্ছে। অথচ আমার দেশ এখনো পর্যন্ত মাথা পিছু আয় 2882 মার্কিন ডলারের মধ্যে পড়ে আছে। লাস্ট কতটা দুর্ভাগা জাতি আমরা। এই জায়গা থেকে এই জাতিকে কন্ট্রোল করে উঠাবে কারা? এদেশের শিক্ষা কাঠামো ব্রিটিশরা সেই ম্যাকলে কমিশনের সুপারিশের আলোকে কিছু দাস তৈরির জন্য যে শিক্ষা কাঠামো তৈরি করে দিয়েছিল সেই
দাস তৈরির প্রজেক্টের আওতায় এখনো সেই শিক্ষা কাঠামো আমরা পড়ি, পড়ার পরে একটা চাকর হওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য পাগলের মতো হয়ে উদ্যোক্তা হই না। পৃথিবীর অন্য দেশগুলোতে তোমরা এরকম চাকর খুঁজে পাবা কম, আমার দেশ থেকে নিয়ে সার্ভেন্ট বানায়, আর তারা হয় একজন এন্টারপ্রেনিয়ার, উদ্যোক্তা। উদ্যোক্তা হতে পারলেই তারা জীবনে সার্থকতা অর্জন করেছে বলে মনে করে, কারণ তার মেধাকে সে কাজে লাগাতে পেরেছে। তোমরা আগামী দিনে এই দেশের সূর্য সন্তান, এই দেশের মানচিত্রকে পরিবর্তন করে দেওয়ার জন্য নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, এই বাংলাদেশকে পরিবর্তন করে দেওয়ার জন্য তোমাদের প্রতিজ্ঞাবদ্ধ একটা অ্যাম্বিশন, তোমাদের এই ডেডিকেশন, এই জিনিসগুলো এই বাংলাদেশের জন্য আসলেই পাথেয় হয়ে থাকে। তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর, আকাশে আলোক বাঁধিয়া দূর করিবে অন্ধকার। শস্য শ্যামলা এই মাটি মা রঙ্গ পুষ্ট করে, আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে। তোমরা আনিবে ফুল ও ফসল, পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে প্রীতিলোক। প্রতিটি প্রাণের মেলবন্ধনে জাগিয়ে তোলার জন্য, ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলার জন্য তোমরা রাহবার হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারো। তোমরা বলতে পারো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আমরা সেই ঘুমন্ত ছেলেদেরকে ডেকে ডেকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির চাই প্রতিটি আনাচে কানাচে দেশের রক্তগুলো যদি জেগে ওঠে, দেশের মাতৃকাকে সার্বভৌমত্বকে যদি ভালোবাসতে শেখে, এই দেশ পরিবর্তন হতে 5 বছরের বেশি সময় লাগার কথা। জাগিয়ে তোলার জন্য এই জন্য ডেডিকেশন দরকার, স্বপ্ন দেখা দরকার। রঙিন স্বপ্ন দেখো, আকাশকে দেখো, তাকিয়ে দেখো কি বিশালতা তার মধ্যে রয়েছে। তোমার যদি সংকীর্ণতা থেকে থাকে, তাহলে সমুদ্রের কাছে গিয়ে বিশাল সমুদ্রের দিকে তাকিয়ে দেখো কত বিশালতা সে ধারণ করে। মানুষকে তারা অক্সিজেন দিচ্ছে, বাতাস দিচ্ছে, প্রবাহমান গতি, ন্যাচারাল রিসোর্স দিয়ে তাদেরকে হৃষ্টপুষ্ট করে রাখছে। আলিঙ্গন করো পৃথিবীর মানুষগুলোকে, চেনার চেষ্টা করো নিজেকে, নো দাই সেলফ, নিজেকে যাচাই করার জন্য চেষ্টা করো। আমরা আহ্বান জানাই প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, কোনো কিছু পাওয়ার আশা ব্যতীত দেশ তোমাকে কি দিয়েছে এই প্রশ্ন না করে, দেশকে তুমি কি দিয়েছো এই প্রশ্নটা করা শিখো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই কথাই বলেছে যে বেশি ওয়ালা তামনুন তাস্তাকসিরু ওয়া লিরাব্বিকা ফাসবির, বেশি পাওয়ার আশায় কোনো কাজ করিও না, তোমার রবের প্রতি ধৈর্য ধারণ করো, তাহলেই তুমি পৃথিবীতে টিকে থাকতে পারবে। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তাকে প্রশস্ত করে দিয়েছে। আমি সর্বোপরি তোমাদের কাছে অনুরোধ জানাবো, জীবনে যে সফলতা অর্জন করে এখানে এসেছো, সামনের দিনে তোমাদের চলার পথ আরো বেশি মসৃণ এবং সফল হোক। আমরা দোয়া করি এই সফলতা এই জায়গার জন্য নয়, দুনিয়ার এটা হচ্ছে পরীক্ষা ক্ষেত্র। ইন্নাল ইমতিহান ইউকরামুর রাজুল আও ইউহাই, নিঃসন্দেহে পরীক্ষা মানুষকে সম্মানিত করে অথবা অপমানিত করে। আজকে পরীক্ষা তোমাদেরকে সম্মানিত করেছে, সামনের পরীক্ষাগুলো, প্রতিটি পরীক্ষায় যেন তোমরা সম্মানিত হতে পারো, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। তুমি মনে রাখবা, সামনে কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে হিসাব দিবে। সেদিন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি একটা জিহ্বা আর দুইটা ঠোঁট তোমাদেরকে দেই নাই? ওয়া হাদাইনাহু নাজদাইন, তোমাদেরকে আমি দুইটা রাস্তা বাতলে দেই নাই? আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাদেরকে দুইটা রাস্তা ধরিয়ে দিয়েছি, হয় তুমি কৃতজ্ঞতা গোজারিদের অন্তর্ভুক্ত হবা, অথবা যারা অকৃতজ্ঞ বান্দা তাদের রাস্তায় তুমি চলে যাও। তোমাকে আল্লাহ যে নাজ নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের জন্য আল্লাহর কাছে তোমার কোনো আবেদন করার দরকার হয় নাই, কিন্তু সুস্থতার সহিত শরীরের মধ্যে এক চমৎকার মেকানিজম দিয়ে তোমাকে সৃষ্টি করেছে। এর জন্য তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, তোমার ধর্মের প্রতি তুমি লায়াবল হও। ধর্মীয় অনুশাসন মানা ব্যক্তিরা কখনো দুষ্ট হয় না, কখনো মানুষের সম্পদ লুটপাট করে না। ধর্মীয় অনুশাসন মেনে চলা ব্যক্তিরা কখনো ঘুষ খায় না, জেনা করে না, সুদ খায় না, নারীদের অধিকার রক্ষা করে, নারীরা পুরুষের অধিকার রক্ষা করার ব্যাপারে সচেষ্ট হয়, পারিবারিক কলহ করে না, ফ্রি সেক্স লিভিং টুগেদারের মতো বিষাক্ত একটা কালচারাল আগ্রাসনের মধ্যে নিজেদেরকে নিবিষ্ট করে নিজেদের যৌবনের এই উত্থাল সময়গুলোকে তারা ব্যয় করে ফেলে। তারা জীবনের গুরুত্ব বুঝে, চরিত্রকে ধরে রাখার জন্য চেষ্টা করবা। মনে রাখবা, চরিত্র হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এটাকে বলা হয় when money is lost nothing is lost, when health is lost something is lost, but when character is lost everything is lost. জীবনের চরিত্র যদি হারিয়ে ফেলে তোমার জীবনে আর কিছুই থাকবে না। এজন্য চরিত্রকে ধরে রাখলে, সূরা ইউসুফের ঘটনা কোরআনে বলছে আল্লাহ, এটা হচ্ছে এমন একটা ঘটনা, আল্লাহ এটাকে বলছে আহসানুল কসাস, সবচেয়ে উত্তম একটা কিসসা কাহিনী তোমাদেরকে আল্লাহ বর্ণনা করেছেন। সেই কিসসাটা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্য ঘটনা। সেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি জুলাইখা যখন অনৈতিক কাজের প্রস্তাব দিয়েছিল, তিনি বলেছিলেন, ক্বালু মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানু মাসা ইন্নাহু লা ইউফলিহু যালিম, আল্লাহ তুমি আমারে বাঁচাও,
আমি জালেমদের অন্তর্ভুক্ত হতে চাই না, তুমি আমাকে অনেক বেশি দিয়েছো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। এরপরে ইউসুফ বলেছে এজন্য যদি আমাকে কারাগারেও যেতে হয় আমি তাতেও প্রস্তুত, কিন্তু আমি অশ্লীলতার দায়ে আমার চরিত্রের উপরে কোনো কালিমা যেন কেউ লেপন না করে। এরপরে তাকে জেলখানায় যেতে হয়েছে চরিত্র হেফাজতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জেলখানা থেকে তাকে আজিজে মিশরের রাজ দরবারের প্রধান কর্মকর্তা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করে। চরিত্রকে যে হেফাজত করতে পারে যৌবনকালে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই মর্যাদা রেখেছে। হাদিসের ভিতরে আসছে তোমাদের জন্য দুইটা জিনিস যেটার হেফাজত যদি তুমি করতে পারো তাহলে আদমানু লাহুল জান্নাহ, জান্নাতে আল্লাহর রাসূল বলছে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি হব। একটা হচ্ছে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, অর্থাৎ জিহবা, মিথ্যা কথা বলবা না, বানায় কথা বলবা না, অশ্লীলতা করবা না, এই দুই চোয়ালের মধ্যবর্তী স্থান আর দুই উলুর মধ্যবর্তী স্থান, লজ্জা স্থানকে যদি তোমরা হেফাজত করতে পারো, আল্লাহ রাসূল বলছে আদমানু লাহুল জান্নাহ, জান্নাতে আমি তার জিম্মাদারি গ্রহণ করে নিই। আমরা যেন নিজেদেরকে এই যৌবনের এই সময় সেভাবে ধরে রাখতে পারি। তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। তোমাদের এই চলার পথে এই পর্যন্ত যে স্ট্রাগল করে অসংখ্য মানুষের মধ্যে ইউনিক হিসেবে তোমাদেরকে প্রমাণ করেছো, আমরা চাই ঠাকুরগাঁয়ের মাটি করে তোলার জন্য, তোমাদের ভবিষ্যৎ করে তোলার জন্য, তোমাদের পিতামাতার মুখে হাসি ফোটানোর জন্য, সমাজের অভাব পূরণের জন্য, রাষ্ট্রের অভাব পূরণের জন্য, আগামীর বাংলাদেশ গড়ার জন্য তোমরা নিজেদেরকে তৈরি করে ফেলবা ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়া ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।